আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান তন্ময়। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পরমাণু চুল্লির উদ্বোধন, পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ঘোষণা প্রধানমন্ত্রীর। মার্চ এপ্রিলের মধ্যে ৭০% মানুষকে দেওয়া হবে করোনা টিকা। শিগগিরই ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া শুরু। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি সহ ৩ জনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত, জামিন মঞ্জুর। এবং সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে জানালেন আইনমন্ত্রী। শিগগিরই বিচারপতি নিয়োগের নীতিমালা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পরমাণু চুল্লি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, নিরাপত্তা ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে বাস্তবায়ন করা হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা। পাবনা থেকে রিপোর্ট করেছেন ফজলে রাব্বি, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনে স্বাধীনতার আগে থেকে উদ্যোগ নেওয়া হলেও প্রথমে পাকিস্তানি গোষ্ঠী ও পরে অন্য সরকারের কারণে তা আলোর মুখ দেখেনি। তবে সে স্বপ্ন পূরণের পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ এখন নিউক্লিয়ার ক্লাবের ৩৩তম সদস্য। কাজ শুরু ৪ বছরের মাথায় স্থাপন করা হলো প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি। অনলাইনে প্রধানমন্ত্রী অনুমোদন নিয়ে চুল্লি স্থাপন শেষ করেন প্রকল্প পরিচালক। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে পরমাণু নিয়ে অশান্তি নয়, শান্তির বার্তা ছড়াতে চায় বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার বিষয় যেটা, এই নিরাপত্তার বিষয়েও এখানে প্রায় ৩ থেকে ৪ স্তরের নিরাপত্তার ব্যবস্থা আমরা করেছি। অর্থাৎ এই রিঅ্যাক্টরের কাছে বা একেবারে ভিতরে যারা কাজ করবে তাদেরও অভিজ্ঞতা দরকার, ট্রেনিং দরকার। ঠিক তার বাইরে আবার আর এক স্তরে যারা আছে তাদের দরকার। আবার সেই সাথে সাথে পুরো এলাকাটা, সেখানেও ২ স্তরের একটা নিরাপত্তা ব্যবস্থা আমরা কিন্তু নিয়ে নিচ্ছি। সময় মতোই এখানকার ২টি ইউনিট উৎপাদনে আসবে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের দক্ষিণে আরও একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরির পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ সরকার। ২০২৪ সালে আমাদের দ্বিতীয় ইউনিট শুরু হয়ে যাবে। কাজে এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি আরও হবে, সেটাই আমরা বিশ্বাস করি। পরিবেশ দূষণ যাতে না হয়, কারণ আসলে নিউক্লিয়ার পাওয়ারে কখনো পরিবেশ দূষণ হয় না। আর এখন সমস্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে, কাজে সেখানে কোনো দুর্ঘটনা ঘটারও খুব একটা সুযোগ থাকে না। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের ডিজি অ্যালেক্সি লিখাচাইভ উপস্থিত ছিলেন রূপপুরে। দেশের সবচেয়ে বড় এই প্রকল্পটির ২টি ইউনিট চালু হলে একক উৎস থেকে বাংলাদেশ পাবে ২৪০০ মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ। বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষতার প্রতীক এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুধু বিদ্যুৎই পাবে না বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বললেন, এই কেন্দ্র আর্থসামাজিকভাবে বাংলাদেশকে নিয়ে যাবে একটি নতুন উচ্চতায়। ফজলে রাব্বি, এটিএন বাংলা, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, রূপপুর, ঈশ্বরদী। আগামী মার্চ এপ্রিলের মধ্যে দেশের ৭০% মানুষকে করোনা টিকা দেওয়া হবে। এর জন্য প্রয়োজনীয় টিকার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। তিনি আরও বলেন, শিগগিরই ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদেরও টিকা দেওয়া শুরু হবে। মাহবুব কবির চপলের রিপোর্ট। করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও ভবিষ্যতের কথা মাথায় রেখে ঝুঁকি নিতে চাইছে না সরকার। তাই বেশিরভাগ মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। জানুয়ারির মধ্যে দেশে আসছে ১৫.৫ কোটি ডোজ টিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কোনো দেশের ৭০% মানুষকে ২ ডোজ টিকা দিতে পারলে হার্ড ইমিউনিটি বা করোনা প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আগামী এপ্রিলের মধ্যে সে লক্ষ্যে পৌঁছানোর আশা করছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা টাকা পয়সাও পরিশোধ করেছি এবং আমি নিজে কথাবার্তা বলে এসেছি। কথাবার্তা বলে আসার পরে আমাদের গত পরশুদিনই আমাদেরকে শিডিউল পাঠিয়েছে। এই শিডিউল অনুযায়ী যদি টিকা দিতে পারি, বাই মার্চ এপ্রিল ১২ কোটি লোককে আমরা ডাবল ডোজ টিকা দিতে পারবো। তাহলে পরে ৭০%-এর বেশি
লোককে আমাদের টিকা দেওয়া হয়ে যাবে। সে কারণে আমাদের দৈনিক টিকা দেওয়ার যে হার সেটা আমাদের বৃদ্ধি করছে। 10 থেকে 15 লক্ষ টিকা প্রত্যেক দিন দিতে হবে এবং তার পাশাপাশি আমরা একটা বড় ক্যাম্পেইনও করব যদি প্রয়োজন হয়। স্বাস্থ্যমন্ত্রী জানান, শিশুদের করোনার টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মতি পাওয়া গেছে। নিবন্ধনের কারিগরি প্রক্রিয়া শেষ হলে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে। ফাইজার টিকা মজুদ আছে 60 লক্ষ এবং 60 লক্ষ টিকা আমরা 30 লক্ষ ছেলে মেয়েদেরকে দিব, কারণ আমরা সেকেন্ড ডোজ হাতে রেখে দিব, পুরোটা দিয়ে দিব না। এবং আবার যখন যদি ফাইজার টিকা আসে তখন আবার বৃদ্ধি করব এবং আমরা দিব 12 থেকে 17 বছর বয়সে ছেলে মেয়েদেরকে। তাদের এনআইডি নাই কিন্তু জন্ম সনদ তো আছে, আমরা জন্ম সনদের মাধ্যমে দিব। আইসিটি মন্ত্রণালয়কেও বলে দিয়েছি তারাদের জানি নিবন্ধন করতে পারে সেই ব্যবস্থা করার জন্য। আমরা ইমিডিয়েটলি শুরু হয়ে যাবে। দেশেও ভ্যাকসিন উৎপাদনের প্রস্তুতি চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সময় লাগবে না তৈরি করতে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাসে দেশে আরও 14 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 3 জন পুরুষ ও 11 জন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,688 জনে। মৃতদের মধ্যে সর্বোচ্চ 7 জন মারা গেছেন ঢাকা বিভাগে। সর্বশেষ 24 ঘন্টায় 20,355টি নমুনা পরীক্ষায় 481 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 2.36%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এবার সব বর্ষের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। দ্বিতীয় ধাপে প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা হলে উঠেছেন। সবার টিকা নিশ্চিত করে আগামী 17 অক্টোবর থেকে সকল বিভাগ ও ইনস্টিটিউটে ক্লাস এবং পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতারুজ্জামান। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। করোনা ভাইরাসের থাবায় প্রায় 1.5 বছর বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। হল খোলার পর শিক্ষার্থীদের পদচারণা ও আড্ডায় জমে উঠেছে সেই চিরচেনা প্রাঙ্গণ। কিন্তু হলের বাইরে পরিবেশটা সুন্দর হলেও ভেতরের রুমগুলো নোংরা। ধুলাবালি, ময়লা, আবর্জনা আর অস্বাস্থ্যকর পরিবেশেই শিক্ষার্থীরা হলে উঠেছেন। অবশ্যই আমরা এটা ক্লিন করে ফেলবো, সমস্যা নাই। নিজেরা পরিষ্কার করছে এবং আমাদের হল থেকে স্টাফ দেওয়া হচ্ছে, তো এইটাও আবার ঠিক হয়ে যাবে। সামনে পরীক্ষা, তাই পড়াশোনায় ব্যস্ত শিক্ষার্থীরা। হলের পরিবেশ যেমনই হোক, বন্ধুর বাসা, মেস ও হোস্টেলের অচেনা পরিবেশ ছেড়ে হলে উঠতে পেরে সবাই খুশি। পরীক্ষার ডেট দিয়ে দিয়েছিল, হল খুলছিল না, তখন বন্ধুর মেসে উঠে অনেকদিন ছিলাম। এইখানে মনে করেন যে এখান থেকে বাইরে মাঠটাতে গেলে খুব ভালো লাগে। এদিন খুলে দেওয়া হয়েছে ছাত্রী হলও। দেশের দূর দূরান্ত থেকে হলে ফিরেছেন শিক্ষার্থীরা। পরশুদিন ল্যাব ক্লাস ছিল, আমি আধা ঘন্টা লেটে পৌঁছেছি। এখন হল খুলে দিয়েছে, এখন সবকিছুই আগের মতো চলবে ইনশাল্লাহ। সকল মেয়েদেরকেই আমরা মাস্ক পরিধান করেই চলাচল করতে বলছি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও রোকেয়া হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় তিনি জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হলগুলোতে থাকবে না গণরুম। 16 তারিখের মধ্যে যদি সকলকেই টিকা কার্যক্রমের আওতায় আনতে পারি, সাপোর্ট স্টাফ সহ, তাহলে আমরা শ্রেণী কার্যক্রমটি 17 তারিখ থেকে শুরু করতে পারবো। গত 5 অক্টোবর প্রথম ধাপে অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বনানী থানার মাদক মামলায় আলোচিত চিত্রনায়িকা পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। একই সাথে মামলাটি পাঠানো হয়েছে বিচারিক আদালতে। এদিন পরিমণি সহ 3 জনের জামিন মঞ্জুর করেছে আদালত। মনির হোসেন তপুর রিপোর্ট। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণি রোববার বেলা 1:30টার দিকে আদালতে হাজির হন। বেলা 11টায় আদালত বসার নির্ধারিত সময় থাকলেও 2.5 ঘন্টা পরে আসেন পরিমণি। জামিন শুনানিতে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, আইন সবার জন্য সমান, প্রত্যেককে আইন মেনে চলতে হবে। পরিমণির কাছ থেকে বিদেশি মদসহ ভয়ঙ্কর রকমের মাদক, এলএসডি, আইস পাওয়া গেছে। তিনি পরিমণির জামিনের বিরোধিতা করেন। আমি একটার সময় আদালতে এসেও সেখানে আসামি উপস্থিত ছিল না, যে আইনের শাসনের পরিপন্থী, ন্যায় বিচারের পরিপন্থী, এবং তারা এটা
আদালতকে তারা একটু অপমাননার সামিল আমি বলে মনে করেছি। এই ধরনের মামলায় অন্যান্য আসামিরা কিন্তু তারা জামিন পায় না। আমরা সেটাই বলেছি যে ভয়ঙ্কর ধরনের মাদক আর পরিমাণও বেশি, অতএব এবারে আমাদের জামিনে আপত্তি আছে। অন্যদিকে পরিমণির আইনজীবী নীলঞ্জনা রিফাত সৌরভী জামিনের শর্তভঙ্গ না করায় আবারও জামিন চান। আদালত দুপক্ষকে শুনে 50,000 টাকা মুচলেকায় পরিমণি সহ এ মামলার 3 আসামিকে জামিন দেন। একই সাথে মামলাটি বিচারিক আদালতে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরিমণি মামলার জামিনটা ছিল চার্জশিট দাখিল পর্যন্ত, আজকে দিন পর্যন্ত জামিন ছিল এবং আমরা বিজ্ঞ আদালতে আজকে জামিন চেয়েছি, আমাদেরকে স্থায়ীভাবে জামিন দিয়েছে এবং আইন অনুসারে এই মামলাটা বিচার হবে। এই মহানগর দায়রা জজে ওই মামলাটা ওখানে বদলি করে দিয়েছে। জামিন নিয়ে এজলাস থেকে বের হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন পরিমণি। পরে পুলিশ পরিমণিকে তার গাড়িতে তুলে দেন। গত 4 অক্টোবর মাদক মামলায় তদন্ত কর্মকর্তা আদালতে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছে আইনমন্ত্রী আনিসুল হক। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্সে তিনি আরও জানান, এত অল্প সময়ে নতুন আইন করা সম্ভব নয়। শিগগিরই বিচারপতি নিয়োগের নীতিমালা করা হবে বলেও জানান আইনমন্ত্রী। হুমায়ুন চিস্তির রিপোর্ট। 15 ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। নতুন কমিশন গঠনের জন্য এরই মধ্যে নির্বাচন কমিশন আইন তৈরির দাবি তুলেছে বিএনপি, জাতীয় পার্টি সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। আপনারা জানেন, মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক জানান, আইনের প্রয়োজন থাকলেও এত অল্প সময়ের মধ্যে নতুন আইন তৈরি সম্ভব নয়। এছাড়া রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে রাষ্ট্রপতি সার্চ কমিটির যে প্রজ্ঞাপন দিয়েছিলেন তা আইনের কাছাকাছি। এখন আইনটা করার প্রয়োজন এসেছে, ঠিক আছে আইন হবে, কিন্তু এর মধ্যে এই 15 ফেব্রুয়ারির মধ্যে এরকম আইন একটা করা সম্ভব নয়। এইবার এই সার্চ কমিটি, হয়তোবা সার্চ কমিটির যে গেজেট এটা আইন নয়, কিন্তু যেহেতু সকলের কনসেনসাসে হওয়া মহামান্য রাষ্ট্রপতি এটা করেছেন, এটা আইনের কাছাকাছি। ইট হ্যাজ অলরেডি গট দ্য স্যাংশন অফ এ ফোর্স অফ ল। তো সেই কারণে এইটা দিয়ে এবার হবে এবং তারপরে ইনশাল্লাহ আইনে চলে যাব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি সরকারের হাতে নেই বলে জানান আইনমন্ত্রী। এছাড়া উচ্চ আদালতের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আর আলোচনার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি সরকারের হাতে নয়, তার কারণ বেগম জিয়ার মামলা আপিল বিভাগে আর হাইকোর্ট বিভাগে পেন্ডিং। সেইখানে তারা যদি মামলায় জয়ী হন তাহলে স্থায়ী মুক্তি হবে। কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে এখন কিন্তু আর তর্কের কোনো অবকাশ নাই। সুপ্রিম কোর্টের যে রায়, ওনারা যদি সেটা না মানতে চান আমার কিছু বলার নাই, কিন্তু রায় যেহেতু আদালতের হয়েছে সেই রায় থাকবে। উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে অচিরেই নীতিমালা করা হবে বলেও জানান তিনি। সুপ্রিম কোর্টের শরৎকালীন অবকাশের পর ষোড়শ সংশোধনী মামলার রিভিউ শুনানির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দেশে গণ অভ্যুত্থানের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারকে আর সময় দেওয়া হবে না। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল দাবি করেন, নিরপেক্ষ সরকার ও ইসির অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। সেই সময় উপস্থিত হয়েছে 1990 সালের যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেদিনকার ছাত্র জনতা শৈল শাসনের তত্ত্বে তাও উল্টে দিয়েছিল সরকারকে, আর কোনো মতেই কোনো সময় দেওয়া যাবে না। দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণ করতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের মুলতবি সভা অনুষ্ঠিত হয়েছে। গণভবনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ঢাকা বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। তথ্য গোপন করে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিতর্কিত কারো আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, যত কথাই বলুক জাতীয় নির্বাচনে অংশ নেবে বিএনপি। এ সময় গণতন্ত্রের পথে না হেঁটে বিএনপি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। ইউপি নির্বাচনে ভুল ও তথ্য গোপনের কারণে বিতর্কিত কারো মনোনয়ন পাওয়ার অভিযোগ পেলে সেটি খতিয়ে দেখা হচ্ছে। আমরা মনে করি বিএনপির আত্মশুদ্ধি প্রয়োজন। তারা প্রকাশ্যে যা বলে তা করে না, আর গোপনে যা করে তা প্রকাশ্যে বলে না। তাই তো জনগণ তাদের দ্বিচারিতা বুঝতে পেরে মুখ ফিরিয়ে নিয়েছে। সাংবাদিকরা বস্তুনিষ্ঠতার সাথে কাজ করলে দেশ এবং সমাজ উপকৃত হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা ক্লাবে সংসদ সদস্য ওবায়দুল করিমের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে দেওয়া গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এবছর শান্তিতে নোবেল বিজয়ী ফিলিপাইন ও রাশিয়ার 2 সাংবাদিককে অভিনন্দন জানান তিনি। ভয়, ভীতি আর লোভ লালসার ঊর্ধ্বে উঠে সত্য প্রকাশে তারা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিশ্বের সব সাংবাদিককে উৎসাহিত করবে বলেও মনে করেন হাসান মাহমুদ। 86 বছর পর 2 জন সাংবাদিক নোবেল শান্তি পুরস্কার পেলেন। সত্যিকার অর্থেই তারা সবার অভিনন্দন পাওয়ার যোগ্য। আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং তারা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সমস্ত ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সত্যকে প্রকাশ করার জন্যে যেভাবে কাজ করেছেন, আমি মনে করি সারা পৃথিবীর সাংবাদিকরা এটি থেকে উৎসাহিত হবে। দলের মধ্যে কেউ বিভেদ সৃষ্টি করতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের নতুন মহাসচিব মুজিবুর হক চুন্নুর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় রাজনৈতিক দলগুলোকে যে কোনো উপায়ে ক্ষমতায় থাকার সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি। শফিকুল আলম সুজনের রিপোর্ট। জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়ার পর বনানী কার্যালয়ে আসেন মুজিবুল হক চুন্নু। এ সময় দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। আগামী নির্বাচন ঘিরে দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন নবনির্বাচিত মহাসচিব। তিনি বলেন, দলের কাউকে পদ বা মনোনয়ন বাণিজ্য করতে দেয়া হবে না, আর বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেও জানান নবনির্বাচিত মহাসচিব। সংবিধান প্রয়োজনে অ্যামেন্ডমেন্ট করে ক্ষমতার ভারসাম্য রাষ্ট্রপতি, ক্যাবিনেট এবং প্রধানমন্ত্রী তার মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে। দলের চেয়ারম্যান বলেন, দুর্নীতির কারণে মানুষ উন্নয়নের সুফল পাচ্ছে না। বেকার সমস্যা সমাধানে সরকারের নেই সঠিক পরিকল্পনা। নিজ দলের মধ্যে কোনো বিভেদ নেই বলেও জানান তিনি। কোন রকম ধরনের পার্টির মধ্যে বিভেদ সৃষ্টিকারীকে আমি যদি কোনোভাবে তাদেরকে আমার সঙ্গে রাখতে পারি ভালো, না রাখতে পারলে কঠোরতমভাবে আমি ব্যবস্থা নিব। এ বিষয়ে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না, যত শক্তিশালী লোক হোক, তার পিছনে যত কিছু থাকুক। দেশে সুশাসন নেই, তাই অনেক নেতাকর্মীর দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না সরকার বলেও মন্তব্য করেন জিএম কাদের। শফিকুল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরও জানান, যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। রাজধানীর খামারবাড়িতে সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত পূজা মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে ভ্রাতৃত্ববোধ আগামীতে আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। আমাদের শুধু ধর্মীয় উৎসব নয়, যে কোনো উৎসব, যে কোনো অনুষ্ঠান সিকিউর করার দায়িত্ব আমাদের নিরাপত্তা বাহিনীর। কাজে আমাদের চোখ কান খোলা রয়েছে। আমরা মনে করি আমরা সজাগ রয়েছি। আমরা কাউকে এই ধরনের দুষ্কর্ম আমরা করতে দেব না। প্রতিরোধ কার্যক্রমের মাধ্যমে আগামী 10 বছরে মানসিক স্বাস্থ্য সমস্যা 10% নিচে নামিয়ে আনার তাগিদ দিয়েছে বিশেষজ্ঞরা। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে তারা এ তাগিদ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, চিকিৎসক ও মনোসামাজিক কাউন্সিলর সহ পেশাজীবীরা এতে অংশ নেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সাইদুল ইসলাম এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার তাতারিস্তানে বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 16 জন নিহত হয়েছে, গুরুতর আহত হয় 6 জন। রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 20 জন প্যারাশুটারকে পরিবহনের সময় মেনজেলিনস্কি শহরে বিধ্বস্ত হয় স্বল্প পাল্লার এই বিমান। বাকি 2 জন ছিলেন পাইলট। ধারণা করা হচ্ছে টার্বোলাইট মডেলের এই বিমানের 2টি ইঞ্জিনের একটি আকস্মিক বিকল হওয়ায় এই দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি মাটিতে পড়ে 2 ভাগে বিভক্ত হয়ে যায়। এশিয়ার সব দেশের অংশগ্রহণে আগামী ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে ফেস অফ এশিয়া 2021। এ লক্ষ্যে ফেস অফ বাংলাদেশ এর ফাইনাল পর্ব থেকে বাছাই করা হবে 6 প্রতিযোগিতাকে। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে সেমিফাইনাল পর্বে 32 জন প্রতিযোগীর মধ্য থেকে 20 জনকে বাছাই করা হয়। অনুষ্ঠানের আয়োজক এটিএন এমসিএল, ইভেন্ট পার্টনার মিরর মিডিয়া এবং টেলিকাস্ট পার্টনার এটিএন বাংলা। এবার পার্টেক্স খেলার খবর। প্রথমবারের মতো বিশ্ব টেবিল টেনিসে চূড়ান্ত পর্বে উঠেছেন বাংলাদেশের মোতাসিম আহমেদ হৃদয় ও রামিম লিয়ান। ওমানের রাজধানী মাস্কাটে শ্রীলঙ্কা ও সৌদি আরবের প্রতিপক্ষকে হারিয়ে মূল পর্বের খেলায় যোগ্যতা অর্জন করেন জাতীয় দলের টিটি খেলোয়াড় মোতাসিম আহমেদ হৃদয়। শ্রীলঙ্কান প্রতিপক্ষকে 3-0 সেটে এবং সৌদি আরবের প্রতিযোগীকে 3-1 সেটে পরাজিত করেন হৃদয়। এদিকে শেষ মুখোমুখিতে অবিশ্বাস্যভাবে ভারতের প্রতিযোগীকে 3-2 ব্যবধানে হারিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেন রামিম লিয়ান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পরমাণু চুল্লি উদ্বোধন। পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ঘোষণা প্রধানমন্ত্রীর। মার্চ এপ্রিলের মধ্যে 70% মানুষকে দেওয়া হবে করোনা টিকা। শিগগিরই 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া শুরু। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত, জামিন মঞ্জুর। এবং সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে, জানালেন আইনমন্ত্রী। শিগগিরই বিচারপতি নিয়োগের নীতিমালা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।